জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে এবার পথে নেমে আন্দোলন ন্যায় বিচার মঞ্চের। আরজিকর হাসপাতালে ঠিক এক বছর আগে ডাক্তার অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় সারা ভারতবর্ষে সমাজ ও রাজ্য রাজনীতি আলোড়িত হয়েছে। দিকে দিকে দেখা গিয়েছে এই নৃশংস ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ, কিন্তু সেই প্রতিবাদকারীদের একটি অংশ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে এবার সরাসরি দুর্নীতির অভিযোগ এনে পথে নামল ন্যায় বিচার মঞ্চ তথা ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যরা। মঞ্চের সভাপতি ও কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, আরজিকর হাসপাতালে ডাক্তার অভয়ার ঘটনা সমগ্র মানবজাতির কাছে লজ্জার, কিন্তু এই হত্যাকে কেন্দ্র করে আন্দোলনের নামে যারা ক্রাউড ফান্ডিং করে নিজেদের আখের গুছিয়েছে এবং আন্দোলনকে পথভ্রষ্ট করেছে তাদের অপরাধ কোনো অংশে কম নয়। আজ থেকে এক বছর আগে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের সাথে দেখা করে এবং মেল করে আন্দোলন চলার সময় আমরা তাদের আর্থিকভাবে স্বচ্ছ থাকতে আবেদন করেছিলাম, কিন্তু সেদিকে তারা কর্ণপাত করেনি, কারণ শুরু থেকেই তারা চেয়েছিল আন্দোলনের নামে টাকা কামাতে। আর সেই জন্যই ওরা আন্দোলন চলার সময় হাসপাতালে ডিউটি না করে বহু অসহায় দরিদ্র মানুষকে চিকিৎসার অভাবে প্রাণ হারাতে বাধ্য করেছে, কিন্তু নিজেদের প্রাইভেট প্র্যাকটিস জারি রেখেছিল। কোনো অনুষ্ঠানের নামে তোলাবাজি করে টাকা কামাতে পারার গুন্ডা মস্তানদের দেখা যায়, কিন্তু ডাক্তার হয়ে আরেক ডাক্তারের মৃত্যুকে নিয়ে কেউ যখন টাকা উপার্জন করে তখন বোধহয় সমগ্র মানবজাতিকে লজ্জায় মুখ ঢাকতে হয়। একাধিক প্রথম সারি সংবাদ মাধ্যমে দেখলাম জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা প্রায় 4 কোটি টাকা আন্দোলনের নামে ক্রাউড ফান্ডিং করে তুলেছে, কিন্তু তার মধ্যে খরচ হওয়া প্রায় 1.5 কোটি টাকার কোনো সঠিক বিল নেই। বাকি প্রায় 2.5 কোটি টাকা এখন কোথায় আছে সেই টাকারও কোনো হদিশ নেই। শুধু তাই নয়, শিল্পী অচিত ছাই অভয়ার যে মূর্তি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বানিয়েছেন সেই শিল্পীর নামেও ভুয়ো বিল বানানো হয়েছে। আমাদের বিশ্বাস এই অসৎ ডাক্তাররাই আগামী দিনে কিডনি পাচার, অঙ্গ পাচার বা ওষুধের জাল চক্র চালানোর মতো সামাজিক অপরাধে জড়িয়ে পড়বেন। কে বলতে পারে এরা হয়তো অভয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রেও এরাই জড়িত ছিল। পরে নিজেদের অপরাধ আড়াল করতেই আন্দোলনকারীদের ভেগ ধরে নিজেদের অপরাধ গোপন করেছে। ন্যায় বিচার মঞ্চের ওপর সদস্য অনামিকা মণ্ডল এবং স্বপন দাস বলেন, আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, আইনমন্ত্রী মলয় ঘটক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত ডেপুটেশন দিয়েছি। এরপর প্রয়োজন পড়লে আমরা আইনি প্রক্রিয়ার এবং পথে নেমে জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যায়ের বিরুদ্ধে লড়ব। মঞ্চের সদস্যা গীতাঞ্জলি সেন বলেন, চন্দ্রচূড় বাবুর নেতৃত্বে ন্যায় বিচার মঞ্চের সদস্যরা আরজিকর হাসপাতাল ক্যাম্পাসে প্রতিবাদী আন্দোলন শুরু করলেও আগামী দিনে সারা ভারতবর্ষে এই প্রতিবাদী আন্দোলন ছড়িয়ে পড়বে বলে আমাদের বিশ্বাস। কিন্তু বন্ধু, আমরা একটি প্রশ্ন রেখে গেলাম, এই মৃত্যুকে কেন্দ্র করে ব্যবহার করে যে সমস্ত জুনিয়র ডক্টরস, আপনারা সবাই জানেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নামে একটি সংগঠন, এটা কি তোলাবাজদের সংগঠন? আমাদের প্রশ্ন, আজকে এই মৃত্যু, এই হত্যাকে কেন্দ্র করে তারা ক্রাউড ফান্ডিং করেছে, মানুষের কাছ থেকে পকেট থেকে কোটি কোটি টাকা তুলেছে এই আন্দোলনের নামে। আর তারপরে আজকে যখন আমরা সবাই দেখতে পাচ্ছি, আমরা যখন প্রশ্ন করছি যে সেই টাকার হিসেব কোথায়, আন্দোলনে তোমরা কোথায় খরচ করলে, তখন তারা তাদের কমিটিটাকে ডিসলভ করে দেওয়ার প্রশ্ন আমরা শুনছি। ITV কলকাতা। রানীগঞ্জের বাঁশরা কলিয়ারির শিপিঠে ডুলি আটকে গিয়ে 1.5 ঘন্টা ধরে খনির মাঝে ঝুলে থাকলো 18 জন শ্রমিক। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঘটে এই ঘটনা। শুক্রবার সকাল 9:20 থেকে 11টা পর্যন্ত আটকে থাকে 18 জন শ্রমিক। জানা গেছে, প্রায় 50 ফুট গভীরতায় যখন ডুলিটি যাচ্ছিল সেই সময় হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর তার জেরেই প্রায় 600 ফুট উচ্চতায় আটকে থাকে তারা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে। এখন কলিয়ারি চত্বরে কলিয়ারির আধিকারিকদের ঘিরে চলছে বিক্ষোভ। শ্রমিকদের দাবি, প্রায়শই এই ধরনের ঘটনা ঘটে। উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা না থাকার কারণে এই ঘটনা ঘটছে বলেই দাবি করেছেন তারা। हम लोग सब फंसे हुए थे, अभी उठे हम। कितना देर से आप लोग थे? समझ लिया कि 9:30 बजे से थे, अभी उठे हैं 2 मिनट। 1.5 घंटा करीब।
1.5 घंटा। हाँ अभी देखिए आदमी उठ रहा है। तो क्या किस लिए फंसे लाइन हुए थे? नहीं था। कितना आदमी था नीचे फिर भी? हम लोग मोटामोटी 20-22 लोग। 22 लोग का डोली का बीच बीच में बीच में रुका हुआ था। 18 कितना आदमी था? 18 आदमी 18 आदमी। ओ, तो क्या वो बीच में फंसा हुआ था डोली? फंसा हुआ। तो कभी भी कुछ हो सकता था। हाँ कभी भी कुछ हो सकता है, लाइन नहीं दे रहा। मैंने चलते चलते बंद हो गया क्या? हाँ। इस घटना को लेकर हम लोग कई बार हाई लेवल को बता चुके हैं, जीएम लेवल पे भी बात हुई है, टाइपाटाइट मीटिंग में भी बात हुआ कि अल्टरनेटिव व्यवस्था बांसरा में दिया जाए, लेकिन आज तक इतना दिन हो गया, करीब 3-4 साल हो गया हम लोग को अप्रोच करते हुए, अभी तक इसका कोई अल्टरनेटिव व्यवस्था मैनेजमेंट के द्वारा नहीं किया गया है। जबकि हम लोग को जो ज़रूरत नहीं है वो हम लोग को दिया जाता है। हम लोग को 2 मेन राइड। ভয় টিভি, রানীগঞ্জ। স্ত্রীকে খুন করার পর ব্যাগের দেহাংশ নিয়ে গ্রামে ঘুরে বেড়ালো স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দিতে। মৃতা মহিলার নাম দীপালি রায়, 45 বছর বয়স। ব্যাংকান্দির বাসিন্দা রমেশ রায়কে শুক্রবার সকালে থলিতে দেহাংশ নিয়ে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রমেশ রায় থলিতে দেহাংশ নিয়ে এলাকায় ঘুরে বেরিয়ে বেশ কয়েকজনকেই সেই দেহাংশ দেখায়, আর যা দেখে রীতিমতো ভয় পেয়ে যায় অনেকেই। ঘটনায় সকলের মধ্যে সন্দেহ দানা বাঁধে। এরপর কয়েকজন মিলে তার বাড়িতে গিয়ে ঘরের ভেতর বিছানায় রক্ত দেখতে পায়। এরপর গ্রামবাসীরা বিষয়টি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানায়। খবর চাউর হতে হতেই ভিড় জমায় প্রচুর মানুষ। ঘটনাস্থলে আসে গ্রাম পঞ্চায়েতের প্রধান। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। বাড়ি থেকেই রমেশ রায় স্ত্রী দীপালি রায়ের দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দাবি, তার স্বামী রমেশ রায় মানসিক ভারসাম্যহীন। রমেশ রায় কোথায় গেছে খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে, পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। রমেশ রায় ইতিমধ্যে গ্রেপ্তার। আজ জিজ্ঞাসাবাদ করে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, খুনের ঘটনার তদন্তে পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে। আমরা সকালবেলা 9টার দিকে আমি একটা ইনফরমেশন পাই, লোকাল যিনি প্রধান আছেন ব্যাংকান্দি, উনি আমাকে ফোন করে জানান যে একটি বাড়িতে কিছু ঘরের ভেতরে কিছু ব্লাড দেখা যাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা ইনসিডেন্ট হয়েছে। তো সঙ্গে সঙ্গেই আমাদের সমস্ত টিম নিয়ে, পুলিশের আমাদের সমস্ত অফিসার ফোর্সদের নিয়ে ওখানে যাই, যেহেতু ব্লাডের একটা ব্যাপার আছে, অন্য কিছু হতে পারে। গিয়ে আমরা দেখতে পারি ঘরের ভেতরে প্রচুর ব্লাড রয়েছে। ধীরে ধীরে আমরা গিয়ে দেখতে পারি একজন ভদ্রমহিলা সেখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, এবং তার শরীরে কিছুটা অংশ কাটা আছে। ভয় টিভি, জলপাইগুড়ি। ফের বীরভূম পুলিশের সাফল্য। বোলপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে ভুবনডাঙ্গা বাসিন্দা মোহাম্মদ সাবিরের ছেলে আফজাল গত 17/8/2025 তারিখে নিখোঁজ হয়ে গেছিল। তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সঙ্গে সঙ্গে বোলপুর থানায় খবর যায়। খবর পাওয়া মাত্রই বোলপুর থানার পুলিশ দ্রুত নিখোঁজ বালকের সন্ধানের জন্য তন্ন তন্ন করে তল্লাশি চালান। অবশেষে হাওড়া গোলাবাড়ি থানার তার সন্ধান পাওয়া যায়। বোলপুর পুলিশের তৎপরতায় নাবালককে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে বীরভূম পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানান। পুলিশের সাফল্যের জন্য পরিবারের পক্ষে মুখে হাসি ফুটে ওঠে। পুলিশের এই ভূমিকায় গোটা পরিবার আনন্দিত। এবং ভালো অবস্থায় আমাদের হাতে তুলে দেন, তার জন্যে বোলপুর থানা পুলিশ এবং বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ, এবং বীরভূম জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ। আর এই পুলিশের এই ব্যবহার আমাদের যথেষ্ট ভালো লেগেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। সাংস্কৃতিক প্রতিযোগিতা বীরভূমের তাঁতিপাড়ায়। প্রাথমিকদের খুদে পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে পারদর্শী আগ্রহী করে তোলার জন্য বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের উদ্যোগে জেলাব্যাপী শুরু হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। সেই সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ আয়োজন করা হয়েছিল বীরভূমের রাজনগর চক্রের তাঁতিপাড়া অঞ্চলের সমস্ত প্রাথমিক
ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় এই সাংস্কৃতিক প্রতিযোগিতার। নাচ, গান, আবৃত্তি, যেমন খুশি সাজো, ছবি আঁকা সহ বিভিন্ন বিষয়ে রাখা হয়েছিল এই সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই সাংস্কৃতিক প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে। সোমনাথ দের রিপোর্ট, ভয় টিভি, তাঁতিপাড়া।